মানে যুদ্ধ লাগলে ওরা রিটেলিয়েট করতে 2 সেকেন্ড চিন্তা করবে না, যে কোনো মুহূর্তে রিটেলিয়েট করতে পারে। এবং আমার কাছেও যতটুকু ইনফরমেশন, ভারত অলরেডি আপনার টোটাল সীমান্ত এরিয়ায় সম্ভবত 4টা S-400 ডিপ্লয়েড করছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে আমাদের সাথে এসেছেন ভারত থেকে। তো ওনার কাছে যাব আমরা সরাসরি, চলুন ওনার কাছেই যাই। আর সহ্য নয়, বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনের সিদ্ধান্ত পাকা করে ফেললো ভারত। শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা। 3 পথে আক্রমণ শানাবে ভারত। একেবারে তলানিতে চলে গিয়েছে ভারত ও বাংলাদেশের সম্পর্ক, আর তার প্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। এবার শিক্ষা দেওয়া হবে ঢাকাকে, প্রয়োজনে সামরিক শিক্ষা। গোটা বাংলাদেশের সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে রেডিও সাইলেন্স। এটা সবচেয়ে বড় ইঙ্গিত যে ভারত এবার আক্রমণের প্রস্তুতি নিয়েছে। শুরু হয়ে গিয়েছে সেনাবাহিনীর যাতায়াত। কোথায় কিভাবে সেটাও আমি আপনাদের বলবো। বাংলাদেশ সীমান্তে সেনা মহড়াও দেখাবো আমি, কেমন ভাবে চলছে, কেমন প্রস্তুতি ভারত নিচ্ছে সেই নিয়ে আলোচনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অজিত ডোভালের পরিকল্পনায় কেমন করে আর কোন কোন 3 পথে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার ভাবনা। বাংলাদেশ কিন্তু এবার মহা বিপদে। ডোভালের পরিকল্পনায় নাকি শিলমোহর দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাতে কাঁদতে হবে মোহাম্মদ ইউনূসকে। ভারতের বিরুদ্ধে একের পর এক বিদ্বেষ ছড়ানোর জবাব দিতে চলেছে দিল্লি। কিন্তু কোনো সরকারি ঘোষণা করে কিছু হবে না। আমাদের মনে আছে কিভাবে অতর্কিতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছিল ভারত অপারেশন সিঁদুরে। আমরা মনে করেছিলাম হঠাৎ করে বুঝি সেনাবাহিনী এইভাবে আক্রমণ শানালো, কিন্তু তার আগে একটা প্রস্তুতি পর্ব ছিল। একইভাবে যুদ্ধকালীন তৎপরতায় বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। প্রথমেই ভারত বাংলাদেশ সীমান্তের রেডিও সাইলেন্স জারি করা হয়েছে। এটা ঠিক কি সেটা আমি বলবো, তার আগে আপনাদের জানাই যে ইতিমধ্যেই সেনাবাহিনীর গাড়ি আমি নিজে চোখে যশোর রোড দিয়ে যেতে দেখেছি, যে গাড়িগুলো ঢাকা দেওয়া রয়েছে, খোলা গাড়ি নয়, যা যশোর রোড দিয়ে যাচ্ছে। আমি লোকেশনটা বলবো না গোপনীয়তা রক্ষার জন্য, ঠিক কোনখানে দেখেছি সেটা বললাম না। তবে আপনারা হয়তো অনেকেই দেখেছেন সম্প্রতি বালুরঘাটে, বাংলাদেশ সীমান্তের কাছেই উত্তর দিনাজপুরের বালুরঘাটে কিভাবে সেনা মহড়া হয়েছে। সীমান্তের কাছেই সেই সেনা মহড়া দেখা গিয়েছে। আমি গত পুজোতেই বালুরঘাটে গিয়েছিলাম, আর সেখান থেকে গাড়িতে আধ ঘন্টা থেকে 40 মিনিটের রাস্তা গেলেই হিলি সীমান্ত। সেখানে আমি দেখতে গিয়েছিলাম সীমান্তের পরিস্থিতি, কারণ তখন থেকেই বাংলাদেশে তো উত্তেজনা ছিল। আমি দেখেছি ওই বর্ডারে, হিলি বর্ডারে সাধারণভাবে হেঁটে হেঁটেই এপার ওপার করা যায়। আমি পুজোর সময়ই তখন দেখেছি, মানে অক্টোবরের গোড়ায় দেখেছি যে তখন থেকেই থমথমে পরিবেশ। এখন সেসব একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বালুরঘাটে সেখানকার সাংসদ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে সেনাবাহিনীর মহড়া হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, সেই সেনা মহড়া শুধু প্রদর্শনী ছিল না, বাংলাদেশকেও বার্তা দেওয়া হয়েছে ওই সেনা মহড়ার মাধ্যমে। এবার বলি রেডিও সাইলেন্সের কথা। সীমান্তে বিএসএফ এবং সেনাবাহিনীর যারা থাকেন তারা তাদের কর্তাদের সঙ্গে এই রেডিওর মাধ্যমে কথা বলেন। মানে একটা ফ্রিকোয়েন্সি, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কথা বলা হয়। এটা এখন বন্ধ করা হয়েছে, কারণ বাংলাদেশ আড়ি পাতার চেষ্টা করছে। এমনকি বিএসএফ জওয়ান যারা রয়েছেন তারা পারিবারিক কথাবার্তা ছাড়া টেলিফোন ব্যবহার করছেন না, মোবাইল ফোন ব্যবহার করছেন না। রেডিও সাইলেন্সের পর সাধারণভাবে সেনা বা বিএসএফ এর যারা আছেন তারা স্যাটেলাইট ফোন ব্যবহার করেন। এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, মনে রাখতে হবে রেডিও সাইলেন্স জারি আসলে বড় ঝড়ের ইঙ্গিত। যে কোনো জায়গায় যদি এরকম একটা সামরিক প্রস্তুতি শুরু হয়, তাতে সবার আগে রেডিও সাইলেন্স জারি করা হয়। ঢাকা ইতিমধ্যে সেটা জানতে পেরে গিয়েছে এবং
এখন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টাও শুরু করে দিয়েছে। তলে তলে নানাভাবে উপযাজক হয়ে ভারতের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো, অর্থনৈতিক সম্পর্ক তৈরি করব, এসব তারা ভাবতে শুরু করেছে, বলতেও শুরু করেছে। আমি শোনাবো সেটা, কি কি বলেছে সেটা আমি শোনাবো আপনাদের। তবে ভারত আরো অনেক প্রস্তুতি নিয়েছে। তিনটি পথে আক্রমণ ভারত করবে। কোন কোন পথে, কিভাবে, কার প্রস্তুতি হচ্ছে, কোনটা কতটা এগিয়ে গিয়েছে, সব বলবো। মনে রাখবেন, পশ্চিমবঙ্গে যে ভারত বাংলাদেশ সীমান্ত, সেটা রক্ষার জন্য এখন আর বিএসএফ একা দায়িত্বে নয়। সীমান্তের অনেক জায়গায় সেনা মোতায়েনের কাজ শুরু হয়ে গিয়েছে। সীমান্ত এলাকার থানাগুলিকে কেন্দ্রের পক্ষে সতর্ক করে রাখা হয়েছে। শিলিগুড়ির কাছে যে চিকেন নেক, সেটাকে নিরাপদ রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়ে গিয়েছে। সেই সঙ্গে এনআইএ এর দল কাজ করছে বাংলায়। বাংলাদেশ থেকে আসা বা বাংলাদেশের মদতপুষ্ট এই রাজ্যের যেসব সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তাদের উপরে কড়া নজরদারি চলছে, গোপনে ধরপাকড়ও চলছে। মনে রাখতে হবে যে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগও প্রচন্ডভাবে সক্রিয় বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে। কারণ পাকিস্তানের মতো বাংলাদেশের অনেক জায়গাতেই জেহাদিদের ঘাঁটি রয়েছে, সেসব ঘাঁটির দিকে নজর রয়েছে। মানে এখনই বাংলাদেশের দিকে ভারী ভারী অস্ত্র তাক করে রাখা নেই, কিন্তু প্রয়োজন হলে ব্যবহার করতে হবে, এই প্রস্তুতি রয়েছে বলে প্রাক্তন সেনাকর্তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি। এবং সেখান থেকেই জানতে পেরেছি আক্রমণ হবে 3 পথে। এই যে পরিস্থিতি, সীমান্তের সামরিক প্রস্তুতি, তাছাড়াও কিন্তু ভারত আরো 2টি পথে এগোচ্ছে। একটি অর্থনৈতিক আক্রমণ, অপরটি কূটনৈতিক আক্রমণ। ভারত কূটনৈতিক লড়াইও শুরু করে দিয়েছে। সীমান্তে এই যে পরিস্থিতি, তারপরে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক কূটনীতি ভারত নিঃশব্দে চালিয়ে যাচ্ছে বিশ্বের সব শক্তিধর দেশগুলির সঙ্গে। আর তারপরেই তার ফল দেখা গিয়েছে। বাংলাদেশের বন্ধু হিসেবে পরিচিত আমেরিকার 5 পার্লামেন্ট সদস্য বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয়, তার জন্য বার্তা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে ইউনুসকে। সেই চিঠিতে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তার দাবিও জানানো হয়েছে। আর সেই চিঠি পাওয়ার দিনেই স্বর এবং সুর অনেক নরম করে ইউনুসের যে অন্তর্বর্তী প্রশাসন, তার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা তো ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করতে চাই, আমরা সেই উদ্যোগ নিচ্ছি। উপযাচক হয়ে, একরকম উপযাচক হয়ে তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর খারাপের দিকে যাবে না। সেই চেষ্টাটা নাকি তারা শুরু করেছে। তার কথায় ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক রয়েছে, দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। কিভাবে? ওখানে হিন্দুদের উপর অত্যাচার করা হবে আর হিন্দুর দেশ ভারত চুপ করে দেখবে? যুদ্ধকালীন তৎপরতায় সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক আক্রমণের কথা ভারত ঠিক করে দিয়েছে। মনে রাখতে হবে, অর্থনৈতিক আক্রমণ মানে ভারত যদি রফতানি বন্ধ করেছে, ইতিমধ্যেই অনেক পণ্য, তুলো রপ্তানি বন্ধ হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে, কিন্তু যদি খাদ্য রফতানি ভারত বন্ধ করে দেয়, বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে, খেতে পাবেন না জেহাদিরাও। কিন্তু তাতে একটা অন্য সংকট দেখা দিতে পারে। বাংলাদেশে থাকা হিন্দুদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের মাত্রা বেড়ে যেতে পারে ভারত যদি হঠাৎ করে এই ধরনের আক্রমণগুলো করে। তখন ভারতের পক্ষে সেটা সহ্য করা আরো কঠিন হবে, আরো কষ্ট হবে আমাদের। সেসব কারণেই সব রকম প্রস্তুতি রেখেও মেপে পা চলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। কারণ একমাত্র হিন্দু রাষ্ট্র, বিশ্বের একমাত্র হিন্দুদের রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ভারত এমন কিছু করবে না যাতে বিশ্বের কোনো জায়গায় কোনো হিন্দুর নতুন করে কোনো সমস্যা তৈরি হয়। তাই ভারতের প্রস্তুতি তুঙ্গে। বাংলাদেশ এখন যদি কোনো ভুল পদক্ষেপ করে,
তাহলে যুদ্ধ লাগতে দেরি নেই। সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমরা আমাদের মাঝে স্টুডিওতে আমাদের সাথে এসেছেন ভারত থেকে অরুণ মুখার্জি, যিনি সহ আহ্বায়ক দিল্লি বিজেপির বেঙ্গল সেল। তো ওনার কাছে যাব আমরা সরাসরি, চলুন ওনার কাছেই যাই। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? এরা যারা পাকিস্তানি এজেন্ট ওখানে বসে বাংলাদেশকে শেষ করতে চাইছে তারাই এইসব করছে। প্রায় 56টা সন্ত্রাসী কার্যক্রম চলে বা মৌলবাদীদের প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, এরকম 56টা স্যাটেলাইট ছবি সম্ভবত খলিলুর রহমানকে ডেকে আপনার অজিত দোভাল স্যার দিয়েছিলেন। এই বিষয়টার উপরে বাংলাদেশ কাজ করবে বলেছিল, কতটুকু করেছে বা করছে কিনা এই বিষয়ে কি আপনার সরকার কি আসলে চোখ রাখছে, নাকি শুধু দেওয়াতেই শেষ, যে লিজ দিয়ে দিলাম? আমাদের কাজ হচ্ছে কি ওনাকে বলা, আর স্বতন্ত্র রাষ্ট্রতে হস্তক্ষেপ করা আমাদের দেশের কাজ নয়। আমরা ফ্রিডমকে ফ্রিডম মানি, আর আমরা ফ্রিডম হিসেবে ওনার কাছে অনুরোধ জানিয়েছি, কি আগ্রহ জানিয়েছি কি ভাইয়া ওদের নাম কি তুমি দেখো। আর আজকে যা হচ্ছে সেটা আপনি দেখছেন, ভস্মাসুর ডেভেলপ করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মতন। আর ওই ভস্মাসুর একদিন বাংলাদেশের এই রাজনীতি যারা করছে তাদের শেষ করে দেবে। কেন? আতঙ্কবাদকে যারা বাড়াবা দেবে আতঙ্কবাদকেই শেষ করবে। আমরা এখন শুনতে পাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান একটা গোপন চুক্তি হচ্ছে, গোপন সামরিক চুক্তি, যেটা ন্যাটোর মতো চুক্তি। যদি এই চুক্তি হয় আপনাদের তখন কি থাকবে? আপনারা তখন এই চুক্তি হয়ে গেলে কি করবেন? ভারত বাংলাদেশ যদি সামরিক চুক্তি হয়, দেখেন একটা সামরিক চুক্তি যখন হবে তখন আমাদের যখন ওখানে আপনাদের এখানে ইলেকটেড গভর্নমেন্ট আসতে, আমার মনে হয় না কি ওর সঙ্গে কোনোদিন পাকিস্তানের সঙ্গে থাকতে পারে। প্রথম কথা এই। দ্বিতীয় কথা, যদি হয় তো ভারতের উপরে কোনো আসর হবে না, পাকিস্তান বাংলাদেশ নিশ্চয়ই শেষ হয়ে যাবে। ভারতের উপরে কোনো আসর হবে না, কারণ কি ভারত সক্ষম রাষ্ট্র হচ্ছে, আর যেই সময় চাইবে ওই সময় আমরা ওটাকে কন্ট্রোল করবার স্থিতিতে আছি। কিন্তু বাংলাদেশ এই জন্য শেষ হয়ে যাবে, কেন কি যেই আতঙ্কবাদ আর যেই জন্য ওখানে পাকিস্তান ফেমাস আছে ওটা বাংলাদেশও ফেমাস হয়ে যাবে। আর বিশ্ব পটলেতে যেটা একটা ইজ্জত ছিল বাংলাদেশ নিয়ে হাতে শেষ করে। তবে আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার দুদিন আগে ফ্রান্সের বিভিন্ন পত্রিকাতে বিবৃতি দিয়েছিলেন যে 7 সিস্টার, ভারত যদি কিছু করে 7 সিস্টার ভেঙে দিবে। এখনো প্রতিদিন কেউ না কেউ বলছে 7 সিস্টার টুকরো করে দিবে, সন্ত্রাসীদেরকে এখানে পালবে। পরেশ বড়ুয়া অবশ্য এখন ঢাকায় আছে। বিষয়গুলো কিভাবে দেখছেন আপনি আসলে? দেখেন, আমি আগে থেকেই বলছি কি আতঙ্কবাদের জনক হচ্ছে, আর আতঙ্কবাদকে শেষ করা ভারতের ধর্ম। 7 সিস্টার তো ছাড়ুন, যদি ভারতের উপরে কেউ চোখ রাঙিয়ে দেখবেও তো ভারত ওকে ওই হিসেবে জবাব দিতে পারে। কেন কি ঢাকা জিততে ভারতের কাছে সময় নেই, অনেক তাড়াতাড়ি জিততে পারে। কিন্তু আমরা কোনোদিন এটা এই জন্য করতে চাই না, কোনোদিন করবো না। কেন কি আমরা জানি কি কোনো কান্ট্রিকে আমরা নিজে সুখে থাকতে চাই আর সামনে বালাকেও সুখে রাখতে চাই। আমরা বাসুদেব কুটুম্বকেই মাননেওয়ালা, আমরা বিশ্বর বিজয় মাননেওয়ালা। আমরা কোনোদিন কারু চাই না কি কারু রহিত। কিন্তু যদি আমাদের উপরে কেউ চোখ রাখিয়ে দেখবে, আর 7 সিস্টার কি জড়াও একটা ইঞ্চও জমিনের জন্য যদি চোখ লাগাবে, তো হতে পারে কি পুরো বাংলাদেশই ভারতে হয়ে যায়। দাদা, 1971 সালে 71-এ প্রায় 1 কোটি লোককে আপনারা আশ্রয় দিয়েছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে। আপনাদের অনেক সোলজার জীবন দিয়েছে বাংলাদেশের জন্য। সেই ক্ষেত্রে বর্তমানে কোড আনকোড প্রমাণ করা যাক বা না যাক, এই মুহূর্তে অনেক আওয়ামী নেতা কর্মী আপনার কলকাতাতে আছে, তারা আছে ওখানে, আশ্রয় দিয়ে রেখেছেন, আপনার কোনো সমস্যা করেননি। এই বিষয়টা কি শুধুমাত্র আওয়ামী লীগের জন্য, নাকি ধরেন যদি আজকে যদি আওয়ামী লীগের পরিস্থিতি বিএনপির হতো তাহলে বিএনপি আলাদাকে আপনারা আশ্রয় দিতেন এজ এ মানুষ হিসাবে, নাকি দল হিসেবে? কেউ আমার কাছে আসবে, আমরা ভারতবর্ষে, আমাদের এখানে রোহিঙ্গিয়াও এসছে, যে রোহিঙ্গিয়া এখানে দঙ্গা করছে, তাও আমরা ওকে আশ্রয় দিয়েছিলাম। এই জন্য দিয়েছিলাম যে একটা মানুষ, আমরা আগে মানবতা মানি। ইউনিটি দ্য বেস্ট পলিসি ওয়ার্ল্ড।
যে ইউনিটি মানে না সেই কোনো কান্ট্রি ও যে ইউনিটিকে মানে না সেই কোনোদিন থাকতে পারে না। আমরা ইউনিটিকে মানি, আমরা সবসময় চাই কি আমিও সুখে থাকি, তুমিও সুখে থাকো, বাসুদেব কুটুম্বকম, সকলে আমরা এক পরিবার। কিন্তু এক পরিবারের মধ্যে যদি বারবার ঘাত হবে, তো ঘাতের জন্য আমরা তৈরি আছি, সবসময় লড়াই। দাদা এখন মানুষ বলছে, বাংলাদেশের লোকজন বলছে, যেমন ইন্ডিয়াতে এই যে এম্বাসির এদিকে যেসব মিছিলগুলো যাচ্ছে ওইটা বিজেপি সরকার করাচ্ছে, বিজেপি সরকার বলতে নরেন্দ্র মোদী করাচ্ছে বলছে। নেপাল আর শ্রীলঙ্কা তো সেম ঘটনা দেখছি এখন আমরা বাংলাদেশে। এইটাও কি নরেন্দ্র মোদী করিয়েছে এই শ্রীলঙ্কা বা নেপালে? আপনার কি মনে হয়? দেখেন, নরেন্দ্র মোদীজি এইসব মধ্যে কোনোটাও করায়নি, করাবেও না, কারণ নরেন্দ্র মোদীজি অনেক উচ্চ স্তরের লিডার্স। আমরাও জানি, আমাদেরও মানা করে গেছে কি না বাংলাদেশে বর্ডার ওখানে যেতে নেই, কিন্তু যাদের সঙ্গে হয়েছে তারা তো যাবেই, নিয়ে কথা রাখবে। কিন্তু রাখার মানে এই নয় কি অত্যাচার হোক, রাখা মানে এই নয় কি রাজনৈতিক সঙ্গে মারি। আর নেপাল হলো, নেপাল তো কমিউনিস্ট ছিল, নেপালকে তো চাইনাও নিয়ে হাতে নিতে গেছিল, কিন্তু আজকে ওখানকার যে হচ্ছে, যে ওখানকার পাবলিক হচ্ছে, সে আজকে বাংলাদেশে যা হচ্ছে তার জন্য লড়ছে। শিলং, আমাদের তো সরকার নেই, শিলং এতে আমাদের এটা একটা, আমরা ভারতবর্ষ, আমাদের মধ্যে সবকিছু এক, আমরা সবসময় এক। আমাদের মধ্যে কিছু হতে পারে, কিন্তু যখন আমাদের উপরে বাইরের দেশ ইয়া বাইরের লোকেরা হামলা বলবে, তখন আমরা সব এক হয়ে যাব। আর আপনি জানেন, ভারতের মধ্যে বীর আব্দুল হামিদ তো ছিল, যে একলাই পাকিস্তানকে ছুটিয়ে মেরেছিল। ওই হিসেবে আমাদের এখানে অনেক বীর আব্দুল হামিদ আছে, আর আমরা সবসময় একই আছি। না মানে এখন যে ভারত বলছি, নেপাল শ্রীলঙ্কা তো বাংলাদেশ বিরোধী আন্দোলন হচ্ছে, যেটা ইন্ডিয়াতে হচ্ছে এম্বাসি, হবে নেপালে এবং শ্রীলঙ্কাতে হচ্ছে। এটা কে করাচ্ছে? এটা কি ইন্ডিয়া করাচ্ছে এই আন্দোলনটা? ইন্ডিয়া কি করবে? ওটা ওখানকার লোকেরা করছে, ওটা বাংলাদেশের, ওরা পুরো বিশ্ব দেখছে কি আজকে বাংলাদেশ নিজেকে শেষ করতে যাচ্ছে, তো ওরা ওই আন্দোলন দিয়ে বাংলাদেশকে চেঁচাচ্ছে, ভাইয়া বেঁচে যাও, তোমরা নিজের লোককে বাঁচিয়ে নাও, আর নিজের ওখানকার জেনারেল পাবলিককে বাঁচিয়ে নাও। তুমি কোথায় নিয়ে যাচ্ছ দেশকে? যে দেশ কোনোদিন মুদ্রাস্ফীতিতে আগে বাড়ছিল, আজকে আবার ওখানে শেষ করে দিচ্ছ। কোন জায়গায় নিয়ে যাচ্ছ? নিজের দেশের ডেভেলপমেন্টটাকে খারাপ করো না। ওই জন্য সব, আর ওখানে যা অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের সঙ্গে, তার নিন্দা পুরো বিশ্ব করছে। চলো শিলং মেনে নিলাম, ইন্ডিয়াতে আছে, নেপাল কেউ আছে, আমেরিকাতেও বিরোধ হচ্ছে, জাপানে বিরোধ হচ্ছে, ব্রিটেনে বিরোধ হচ্ছে। সব জায়গা থেকে ইউসুফ সরকারকে বলা যাচ্ছে, ভাইয়া ইউনুস সরকার সুধরে যাও, এই তোমার যেই আতঙ্কবাদী যেই ভস্মাসুরকে তুমি পালছো, এই ভস্মাসুর তোমাদের পুরো দেশকে শেষ করে দেবে। এইটাই ওই জন্য তো ওখানে তো মোদী চলবে না, ওখানেও মোদী চলছে, তো সেটা তো লোকেরা যা বলে কিছু বলতে পারে।